বিসমিল্লাহির রহমানির রহিম। অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণী শিক্ষার্থীদের অনলাইন পদার্থবিজ্ঞান ক্লাসে স্বাগতম। আমার পিছনে বোর্ডে এর আগের চ্যাপ্টারে যে আমরা পড়েছিলাম অধ্যায় 2-এর যে পড়াগুলো আমাদের হয়েছে সেখান থেকে তোমাদের প্র্যাকটিসের কারণে এখানে আমি একটা ক্লাস ওয়ার্ক হিসেবে দিয়ে রেখেছি। দুটো মাত্র ক্লাস ওয়ার্ক, এমসিকিউ। তোমাদের যে কাজটা এখন হবে সেটি হচ্ছে তোমরা কমেন্টে এই প্রশ্ন 1 এবং প্রশ্ন 2 এর উত্তর সঠিক কোনটা ক খ গ ঘ এটা দিবে। ক্লাসের শেষ পর্যায়ে এই আজকের ক্লাসের শেষ পর্যায়ে এরকম আরও একটি মানে আজকের পড়ার উপর ভিত্তি করে আরও একটি এমসিকিউ আমি প্রশ্ন দিব, বোর্ডে লিখে দিব এবং সেটাও মানে 1, 2 এবং 3 নম্বর কোশ্চেনটা পড়ে দিচ্ছি। এই 3টি কোশ্চেনের উত্তর তোমরা কমেন্টে যারা যারা দেখবা তারা অবশ্যই কমেন্টে তার উত্তরটা লিখে দিবা যে কত নম্বর উত্তরটা কারেক্ট আনসার, বাসায় ক্যালকুলেশন করে সেটা লিখবা। তা আমি কয়েক সেকেন্ডের জন্য সরে যাচ্ছি, তোমরা পাশাপাশি আমি প্রশ্নটা পড়ছি যাতে করে তোমরা সেটা পজ করে বাসায় সেই উত্তরটা বের করতে পারো। প্রথম প্রশ্ন অধ্যায় 2 থেকে হোক ক্লাস ওয়ার্ক। 90 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ফাঁপা গোলককে 9 × 10⁹ কুলম চার্জ দেওয়া আছে। তার মানে এত ব্যাসার্ধের একটি ফাঁকা গোলকে এত পরিমাণ চার্জ দেওয়া আছে। গোলকের অভ্যন্তরে তড়িৎ প্রাবল্য কত? এটা ঢাকা বোর্ড 2019-এর কোশ্চেন। প্রথম অপশন ক অসীম, খ 10 নিউটন পার কুলম, গ 9 নিউটন পার কুলম, ঘ 0 নিউটন পার কুলম। দ্বিতীয় প্রশ্ন, দুটি সমান চার্জের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলে এবং চার্জ দুটির মান কমিয়ে অর্ধেক করা হলে বলের মান কত হবে? এটা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট 17-18 সালের কোশ্চেন, 17-18 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। প্রথম অপশন ক অর্ধেক হবে, খ দ্বিগুণ হবে, গ 4 গুণ হবে এবং ঘ অপরিবর্তিত থাকবে। কাজে দুটো প্রশ্নের উত্তর তোমরা কমেন্টে লিখবা এবং তৃতীয় আরেকটা কোশ্চেন আমি দিব ক্লাসের শেষে, সেটিও লিখবা। এখন আমি এটি মুছে ফেলছি। এখন আমরা গত ক্লাসের শেষ থেকে শুরু করব, অর্থাৎ গত ক্লাসের শেষে কিন্তু একটু আমাদের বিদ্যুৎ বিভ্রাট হয়েছিল, যার কারণে ওমের সূত্রের আলোচনাটা পুরোপুরি শেষ করতে পারিনি। সামান্য তা ওমের সূত্রের লেখচিত্রের যে বিষয়টি সেটি বাকি ছিল। এখন তাহলে আসলে আমরা দেখে নেই যে ওমের সূত্র থেকে কিভাবে তাকে লেখচিত্রে উপস্থাপন করতে হয়। ওমের সূত্র আমরা জানি V = IR, আর গ্রাফ আঁকলে x অক্ষ বরাবর আমরা স্বাধীন চলক রাখবো এবং সেই স্বাধীন চলক আমরা জানি যে এখানে V = IR অর্থাৎ ওমের সূত্র অনুসারে স্বাধীন চলক কোনটি হয়? বিভব V এবং অধীন চলক হচ্ছে I। এখন এই দুটির মধ্যে V এর মান বাড়ালে I এর মান বাড়বে, V এর মান কমালে I এর মান কমবে, সমানুপাতিক। অর্থাৎ এটাকে যদি আমরা ফাংশন আকারে দেখাতে চাই তাহলে I সমান কি লেখা যাবে? I সমান লেখা যাবে V/R, V/R, V = IR। তাহলে এইটিকে আমরা লিখতে পারি I as a function of V = 1/R × V। অর্থাৎ এখানে তড়িৎ প্রবাহ বিভবের একটি ফাংশন আকারে প্রকাশ করছি, যেখানে এই ফরম্যাটটা একটি সরল রেখার সমীকরণের সাথে যায়। তোমরা যারা সরল রেখা সম্পর্কে গণিতের ধারণা পেয়েছো আশা করি, তারা অবশ্যই জানো যে সরল রেখার সাধারণ সমীকরণ y = mx + c। কাজে এটাকে যদি আমরা y এর সাথে তুলনা করি তাহলে এটা দাঁড়াচ্ছে mx + c এর জায়গায় 0। তার মানে বোঝাই যাচ্ছে যে এখানে এটা হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখা। তাহলে মূল বিন্দুগামী সরল রেখা যদি আমরা দিই তাহলে এরকম একটা রেখা পাচ্ছি এবং এখান থেকে স্পষ্ট যে 1/R এখানে ঢালের মান কত হচ্ছে? 1/R। অর্থাৎ এই গ্রাফে যদি আমরা ঢাল নির্ণয় করি সেটি
মূলত পরিবাহিতাকে দিবে। আর আমরা জানি যে পরিবাহিতা হচ্ছে রোধের উল্টো রাশি, বা উল্টাভাবে বললে পরিবাহিতার উল্টো হচ্ছে রোধ। কাজে এখানে স্পষ্টত ওই 1/r সেটা আমাদের ঢালের মান, যেটা কিনা পরিবাহিতার উল্টা মান। তাহলে কোনোখানে যদি এরকম দুটো ভ্যালু থাকে, আমাদের উদ্দীপকে থাকতে পারে, প্রশ্নে অথবা এমসিকিউতে থাকতে পারে, তাহলে সেখান থেকে আমরা যদি এরকম দুটো টান দিয়ে নিই, ডেল্টা আই বুঝাবে এইটা আর ডেল্টা ভি এইটা। কাজে এখান থেকে ঢাল এর মান সমান কি লেখা যাবে, লম্ব বাই ভূমি, যেটা কিনা অ্যাকচুয়ালি পরিবাহিতাকে দিবে। কাজে ঢালের উল্টো মান দিবে, অর্থাৎ ডেল্টা ভি বাই ডেল্টা আই দিবে রোধের মান। এরকম কোনো গ্রাফ থাকলে যেন আমরা সহজে উত্তরটা করতে পারি, সেটা এখানে থাকলো, তোমরা সেটা মাথায় রাখবা। এখন আমরা চলে যাই পরবর্তী আলোচনা। আমাদের আলোচনা মোটামুটি শেষ, আমরা পরবর্তী আলোচনা চলে যাই। এখনকার টপিক হলো তড়িৎ চালক শক্তি। ইংলিশে যেটাকে বলা হচ্ছে ইএমএফ। ইএমএফ স্ট্যান্ডস ফর ইলেকট্রোমোটিভ ফোর্স, ইএমএফ। এখানে ইংলিশ শব্দ এবং বাংলা শব্দের মধ্যে শব্দগত একটু পার্থক্য তোমাদের কাছে মনে হতে পারে। যে আমরা বাংলায় বলছি তড়িৎ চালক শক্তি, শক্তি এক জিনিস আমরা পড়ে এসেছি, আর ইংলিশে বলা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, তড়িৎ চালক বল। তাহলে ইংলিশে আমরা বল আর বাংলায় বলছি শক্তি, আসলে কোনটা ঠিক? ইলেকট্রোমোটিভ ফোর্স এই শব্দ বা এই টার্মটা নেওয়া হচ্ছে ঐতিহাসিকভাবে। আলেকজান্ডার ভোল্টা প্রথমে এই টার্ম ইউজ করেন এবং তিনি এটাকে ইলেকট্রোমোটিভ ফোর্স বলেন। অর্থাৎ তিনি ধারণা করেন যে এক ধরনের বল এখানে চার্জগুলোকে গতিশীল রাখে। কোথায়? এটা বর্তনীতে। বর্তনীতে কোষ আধানগুলোকে একটি বলের দ্বারা স্থানান্তর করে। তো বল এখানে কাজ করে, কিন্তু এটা মেকানিক্যাল বল বলতে আমরা যেরকম বলটা বুঝাই, মূলত সেই রকম বল এখানে কোনো কাজ করে না। অর্থাৎ বল বলতে যে F = ma, বিষয়টা এরকম নয়। অর্থাৎ সেক্ষেত্রে চার্জের যে ত্বরণ হতে হবে, এখানে অ্যাকচুয়ালি সেরকম ত্বরণ এখানে হয় না। তাহলে এখানে মূলত যে সঠিক যে টার্মটা ইউজ করা উচিত সেটা হচ্ছে তড়িৎচালক শক্তি। বাংলার জন্য আমরা এটা পরিভাষাটা নিয়েছি শক্তি। আমাদের সব বইগুলোতে দেখবা তড়িৎচালক শক্তি লেখা আছে, বলও লেখা আছে, পাশাপাশি শক্তি লেখা আছে। এবং বাংলা একাডেমিতেও এটা পরিভাষিক শব্দ হিসেবে তড়িৎচালক শক্তিকে ব্যবহার করেছে। যাই হোক, তাহলে এখানে শক্তি বলতে আমরা বোঝাচ্ছি মূলত প্রতি একক আধানকে স্থানান্তর করতে যে শক্তি, সেটাই মূলত বিভব হয়। আমরা বিভবের সংজ্ঞায় পেয়েছিলাম যে অসীম থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ, তাকে বলে বিভব। তাহলে এক্ষেত্রেও বর্তনীতে আমরা অ্যাকচুয়ালি একক ধনাত্মক আধানকে স্থানান্তর করতে বা প্রতি একক আধানকে স্থানান্তর করতে যে কাজ, সেটাকে আমরা বলছি তড়িৎচালক শক্তি। এখন আমরা একটা সার্কিট দেখি, খুব সিম্পল একটা সার্কিট, যেখানে রোধ থাকবে আর থাকবে এরকম তড়িৎচালক শক্তির উৎস। এখন তড়িৎচালক শক্তির উৎস কি হতে পারে? হতে পারে ড্রাই সেল ব্যাটারি, হতে পারে ওয়েট সেল, হতে পারে জেনারেটর, হতে পারে এটাই যেটাকে বলা হয় থার্মোকাপল, এরকম হতে পারে। অর্থাৎ এই উৎসটা রাসায়নিক শক্তি থেকে শক্তি লাভ করতে পারে, যেটা ড্রাই সেলের ক্ষেত্রে হয় বা লেকল্যান্ড সেলের ক্ষেত্রে হয়। আবার হতে পারে যে এই উৎসটা কোনো একটা জেনারেটর, যেটা তড়িৎ চুম্বকীয় আবেশ থেকে পাচ্ছে শক্তিটা, অথবা তাপ শক্তি থেকে হতে পারে, যেটা আমরা পাচ্ছি থার্মোকাপলে। কাজেই এই উৎসের ভেতরে একটা শক্তি অবশ্যই থাকে এবং সেই শক্তি মূলত আধানগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে সেই শক্তিটা ব্যয় হয়। ওই জন্য এরকম ড্রাই সেল যদি আমরা রাখি, তাহলে সেই ড্রাই সেলটা কি হবে? ড্রাই সেলটা যতক্ষণ পর্যন্ত তার শক্তিটাকে রাখবে ততক্ষণ পর্যন্ত এই আধানগুলোকে মুভ করতে পারে, কারেন্ট ফ্লো করে, সার্কিট অন থাকে। কিন্তু আস্তে আস্তে তার শক্তি খরচ হয় এবং একটা পর্যায়ে ব্যাটারিতে চার্জ থাকে না, আমরা জানি। অর্থাৎ বাইরে থেকে যে রাসায়নিক শক্তির যোগানটা ছিল সেটা আস্তে আস্তে কমে যায়। তো এখানে অ্যাকচুয়ালি একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় ভেতরে। সে ধনাত্মক পাত আমরা জানি, এটা বাম দিকের বড়টা, আর ঋণাত্মক পাত হচ্ছে
ছোটটা, কাজে এর ভেতরে একটি তড়িৎ ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় ফ্রম পজিটিভ পাথ টু নেগেটিভ পাথ। কিন্তু তড়িৎচালক শক্তি বলতে আমরা মূলত সেই শক্তিটাকে বুঝবো যেটি আধানকে এই নেগেটিভ পাথ থেকে একটি আধানকে পজিটিভ পাথে স্থানান্তর করতে এবং সমগ্র বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দুতে আনতে টোটাল যে শক্তি, সেটাকে বলছি আমরা তড়িৎচালক শক্তি এক্ষেত্রে। কাজেই আমরা জানি যে কারেন্ট ফ্লো করবে এখন পজিটিভ পাথ থেকে নেগেটিভ পাথের দিকে, এবং ইলেকট্রন ফ্লো করবে অ্যাকচুয়ালি তার বিপরীত দিকে। এটা বাইরের রোধ, রেজিস্ট্যান্স। তাহলে এইখানে এই ইএমএফকে আমরা সাধারণত বড় হাতের ই দ্বারা লিখি। অ্যাকচুয়ালি সেটা আমাদের বইগুলোতে বেশিরভাগই বড় হাতের ই রিপ্রেজেন্ট করা হয় এটাকে, তড়িৎচালক শক্তিকে বা ইএমএফকে প্রকাশ করার জন্য। তবে বাইরের বইগুলোতে আমরা সাধারণত এরকম কার্ল ই পাই, বাঁকানো ই, কার্ল ই, সেটাও হতে পারে। তবে এটা বেশি প্রচলিত হচ্ছে এসি উৎসকে বোঝানোর জন্য, আর আমাদের বইগুলোতে এসি উৎসের সময় এখানে সবসময় কার্ল ই ব্যবহার করা হয়, আর এটা হচ্ছে ডিসি। তবে এসি ডিসি উভয়টার জন্যই মূলত বাঁকানো ডি যা ব্যবহার করা যেতে পারে। তবে তোমরা তোমাদের বইয়ের যেসব আমাদের স্ট্যান্ডার্ড যে বইগুলো আমরা উচ্চ মাধ্যমিক পর্যায়ে ব্যবহার করি, সেখানে বড় হাতের ই এবং এই স্ট্রেট ই এটা ইউজ করা হয়। তাহলে এই ই এর দিক কোন দিকে হবে? এই ই এর দিকও হবে অ্যাকচুয়ালি ঋণাত্মক পাত থেকে ধনাত্মক পাতের দিকে। এখন এটাকে সংজ্ঞায়িত করা হচ্ছে মূলত কাজের দ্বারা। তাহলে এখানে পজিটিভ 1 কুলম আধান কোন একটা বিন্দু থেকে, বর্তনীর কোন একটি বিন্দু থেকে 1 কুলম ধনাত্মক আধানকে বর্তনীর ভেতরে যা কিছু আছে সবকিছুর মধ্যে দিয়ে নিয়ে, এমনকি কোষের ভেতর দিয়ে নিয়ে আবার ওই বিন্দুতে ফেরত আনতে মোট যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হচ্ছে ওই কোষের তড়িৎচালক শক্তি। অর্থাৎ এখানে কাজ প্রতি 1 কুলম আধানকে আনতে, 1 কুলম না থাকলে সেটা আমরা আধানের সংখ্যা দ্বারা ভাগ দিলে হিসাবটা প্রতি 1 কুলমের জন্য হয়ে যাবে। কাজে এখানে আমরা বলবো যে এখানে তড়িৎচালক শক্তি E সমান আমরা পাচ্ছি W/Q। এই সমীকরণটি V এর সাথে যায়, আমরা জানি বিভব সমান হচ্ছে W/Q। তাহলে অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে যে বিভব ছিল প্রতি একক আধানকে আনতে শক্তি বা কাজ, এটাও প্রতি একক আধানকে বর্তনীর মধ্যে ঘুরিয়ে আবার একই জায়গায় আনতে যে শক্তির যোগান দেওয়া হচ্ছে, এই ব্যাটারি বা সেল যে শক্তির উৎস হিসেবে এখানে কাজ করছে, সেই শক্তি হিসাবটা আমরা এভাবে করছি। তাহলে এককের বিবেচনায় দুটোই এক থাকবে। অর্থাৎ এখানে আমরা জেনেছিলাম যে বিভবের একক ছিল ভোল্ট, যেটা কিনা 1 ভোল্ট সমান 1 জুল পার 1 কুলম। ঠিক একইভাবে তড়িৎচালক শক্তির এককও দাঁড়াচ্ছে ভোল্ট। বড় হাতের ভি, অতএব 1 ভোল্ট সমান 1 জুল পার কুলম। এর অর্থ দাঁড়াচ্ছে যদি 1 কুলম আধানকে এই বর্তনীর এই বিন্দু থেকে বর্তনীর সমস্ত কম্পোনেন্টের মধ্য দিয়ে এনে কোষকে অতিক্রম করে আবার ওই বিন্দুতে আনতে যদি 1 জুল কাজ সম্পন্ন হয়, তাহলে আমরা বলবো যে কোষের তড়িৎচালক শক্তি তখন হবে 1 ভোল্ট। যদি এটা 10 ভোল্ট হয় তাহলে অর্থটা দাঁড়াবে 10 জুল পার কুলম। অর্থাৎ তখন 1 কুলম আধানকে আনতে যেন কত জুল কাজ করতে হয়? 10 জুল কাজ করতে হয় বা 10 জুল কাজ করতে হয়। এই গেল তড়িৎচালক শক্তির সংজ্ঞা। এখন আমরা আসি যে তড়িৎচালক শক্তি আর ই আর ভি, এই বিষয়টা একটু বুঝে নিই। যে ই, একটা প্রশ্ন এরকম করা যেতে পারে যে কখন ই সমান ভি হয়, এই প্রশ্নটা করা যেতেই পারে। যে ই আর ভি তো আমরা ভোল্টের বিবেচনা বা এককের বিবেচনা একই পেলাম, তাহলে এটা কি এক? না, এটা সম্পূর্ণ এক নয় এক অর্থে, আবার এক হতে পারে। তাহলে এটার উত্তরটা আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব আর একটু কিছু আলোচনার পরে। এটা বোঝার জন্য আরেকটু আমাদের একটু অ্যানালাইসিস করতে হবে, তারপরে সেই অ্যানালাইসিসের পরে গিয়ে আমরা এটা দেখব যে ই এবং ভি আদৌ সমান হতে পারে কিনা, আর যদি হয় তাহলে কোন শর্ত সাপেক্ষে হবে। আমরা প্র্যাকটিক্যালি চিন্তা করি যে একটি আমাদের কাছে তড়িৎচালক উৎস হিসেবে একটি ব্যাটারি আছে, ড্রাই সেল একটা ব্যাটারি, এবং সেই ব্যাটারিকে আমরা সার্কিটের ডায়াগ্রাম দিয়ে প্রকাশ করছি। এরকম সিঙ্গেল একটা ব্যাটারি, যেটা এটা তার ধনাত্মক প্রান্ত, এটা ঋণাত্মক প্রান্ত। এখন এই ব্যাটারির এই দুটো টার্মিনালকে আমরা সংযুক্ত করলাম একটা ভোল্ট মিটারের সাথে, এটা হচ্ছে ভোল্ট মিটার। এবং এই ব্যাটারির গায়ে যখন কেনা হলো তখন তার গায়ে লেখা আছে যে সেটি কত
তড়িৎচালক শক্তি বিশিষ্ট, অর্থাৎ এখানে ই এর মান দেওয়া আছে, লেখা আছে 1.5 ভোল্ট। এবং আমরা এই অবস্থায় যখন একটা ডিজিটাল, ধরে নাও ডিজিটাল আমরা ভোল্টমিটার লাগালাম, বা অ্যানালগও হতে পারে, যে ভোল্টমিটার লাগানোর পরে এখানকার রিডিংটাও পাওয়া যাচ্ছে 1.5 ভোল্ট গেল। তাহলে আমরা দেখলাম যে এটি যখন কোনো বর্তনীর অংশ নয়, এটাকে আমরা কোনো বর্তনী বলতে পারবো না, কেননা এখানে কোনো বর্তনীতে যে কম্পোনেন্টগুলো থাকে সেই কম্পোনেন্টের কিছুই এখানে নেই। তুমি বলতে পারো যে ভোল্টমিটার তো লাগানো হয়েছে, ভোল্টমিটার লাগানো হলে অ্যাকচুয়ালি এখানে কোনো কারেন্ট ফ্লো করছে না। কেন করছে না? কারণ ভোল্টমিটারের কার্যত যে রোধ ইউজ করা হয় সেটা প্রায় অসীমের কাছাকাছি হয়, যার ফলে এখান থেকে কার্যকরভাবে কোনো তড়িৎ প্রবাহিতই হয় না বলা যায়। আর তড়িৎ প্রবাহিত না হলে এটা কোনো সার্কিটের অংশ না, এটা অ্যাকচুয়ালি একটা ওপেন সার্কিট। এটা জাস্ট ব্যাটারিটা আলাদা করা আছে, ব্যাটারিটাকে সরাসরি আমরা ভোল্টমিটারের দুইটা তারের মাঝখানে রেখে মাপছি যে তার দুই পাতের মধ্যে বিভব পার্থক্য বা তড়িৎচালক শক্তি কত, এখানে বিভব পার্থক্য আকারে সেটা পাচ্ছি আমরা। এখন এই ব্যাটারিটাকে আমরা একটা সার্কিটে লাগাবো, ধরে নাও সেই সার্কিটে একটা বাল্ব হতে পারে, সেই বাল্বের রোধ হচ্ছে এখানে আর, আর সেটাকে আমরা একটি কোষের সাথে সংযুক্ত করলাম একটা সুইচের দ্বারা। এখন একটা ভোল্টমিটার যদি এই আর এর সাথে সমান্তরালে, রোধের সাথে সমান্তরালে সংযুক্ত করা হয়, তাহলে আমরা এখন এর রিডিংটা দেখব কত হয়। এখন এখানে রিডিংটা পাওয়া যাচ্ছে 1.3 ভোল্ট। প্র্যাকটিক্যালি ধরনের এরকম উদাহরণ আমরা পেলাম যেখানে এটার মান হচ্ছে 1.3 ভোল্ট আর এটা হচ্ছে জাস্ট 1.5 ভোল্ট। তার মানে কি বুঝতে পারছি, যখনই আমরা এই কোষটাকে বর্তনীর সাথে সংযুক্ত করলাম, কোনো একটা বাল্ব জ্বালাচ্ছি বা কোনো একটা মোটর জ্বালাচ্ছি বা একাধিক কোনো কম্পোনেন্ট আমরা সেখানে ব্যবহার করছি, তাহলে এইখান থেকে যে পরিমাণ ভোল্টেজ বাইরে সাপ্লাই দিচ্ছে, সার্কিটে সাপ্লাই দিচ্ছে, সেটা কখনোই এর সমান ভোল্টেজ দিচ্ছে না। মানে সার্কিট ছাড়া যে ভোল্টেজটা এখানে দিয়েছিল 1.5, সেটা আমরা বাইরে কার্যত পাচ্ছি না, একটু কম পাচ্ছি। তাহলে কিছু পরিমাণ আমাদের ভোল্টেজ যেন হারানো যাচ্ছে, এটাকে আমরা বলি হারানো ভোল্ট। অতএব হারানো ভোল্ট আমাদের উপরের উদাহরণে হারানো ভোল্ট, এটাকে ভি প্রাইম দ্বারা প্রকাশ করলে সেটা দাঁড়াচ্ছে 1.5 মাইনাস 1.3 ভোল্ট, দ্যাট ইজ 0.2 ভোল্ট। তাহলে এই পরিমাণ বিভব আমার হারিয়েছে, বিভব, এই পরিমাণ বিভব লস হয়েছে। আমি এটা বাইরের সার্কিটে ব্যবহার করতে পারছি না, কম পাচ্ছি। এটা গেল কোথায় তাহলে? এটি হলো প্রশ্ন, গেল কোথায়? তো সেই উত্তরে যাওয়ার আগে আমরা দেখি যে এই ম্যাটেরিয়ালগুলো, অর্থাৎ একটি ব্যাটারির বা তড়িৎ কোষের ভেতরে কোনো না কোনো উপাদান অবশ্যই থাকে, সেটা ড্রাই সেল হোক বা ওয়েট সেল হোক বা অন্য যে কোনো তড়িৎ কোষ বা তড়িৎ উৎস হোক না কেন, সেক্ষেত্রে তার ভেতরে যে ম্যাটেরিয়ালসগুলো থাকে তার নিজস্ব একটি রোধ থাকে, এবং এই রোধের মধ্যে দিয়েও যখন আধানগুলোকে স্থানান্তর করতে হয় তখন, অর্থাৎ নেগেটিভ পাথ থেকে পজিটিভ পাথে যখন স্থানান্তর করতে হয় তখনও কিছু বাধার সম্মুখীন হয়, এবং সেটাকে বলছি আমরা, এই রোধটাকে বলছি আমরা অভ্যন্তরীণ রোধ। কাজেই আমরা এখানে নতুন একটা টার্ম শিখছি, অভ্যন্তরীণ রোধ। এটাকে ছোট আর দ্বারা আমরা প্রকাশ করি। তাহলে এই রোধটা কোথায় থাকবে? এটা অ্যাকচুয়ালি ব্যাটারির ভিতরে আমরা ইন্ডিকেট করতে পারি, যেরকম যেন ব্যাটারির ভেতরে একটা রোধ আছে এরকম দেখাতে পারি, বা বেশিরভাগ ক্ষেত্রে সেটা একটা ব্যাটারিকে আমরা এইভাবে ডট বা একটা বক্সের মাঝখানে দেখাই এবং দেখাই যে রোধটা এইখানে আছে আর এই হলো কোষ, এই পুরোটাই কোষ, এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এটা ছোট আর দ্বারা আমরা বোঝাচ্ছি অভ্যন্তরীণ রোধ। তাহলে এই অভ্যন্তরীণ রোধের মধ্যে দিয়ে কিন্তু কারেন্ট যাচ্ছে, এখানে ধরে নিই যে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, তাহলে কারেন্টটা ঘুরে অ্যাকচুয়ালি এই রোধের ভিতর দিয়েও যাচ্ছে। তাহলে রোধ এখানে বাইরে একটা, বাহ্যিক রোধ একটা, অভ্যন্তরীণ রোধ একটা। বাহ্যিক রোধ একাধিকের বেশি হতে পারে বাহ্যিক রোধ, কিন্তু অভ্যন্তরীণ রোধ যেহেতু কোষ এখানে একটা, তার সমগ্র কোষের জন্য একটি অভ্যন্তরীণ রোধ এখানে কাউন্ট করতে হবে, সেটা ছোট আর। এখন ওহমের সূত্রে আমরা চলে আসি। ওহমের সূত্র থেকে আমরা পাই যে এখানে যে ভোল্টেজটা পেলাম সেটা হচ্ছে অ্যাকচুয়ালি, এটাকে বলবো আমরা প্রাপ্ত ভোল্ট। প্রাপ্ত ভোল্ট, তাহলে প্রাপ্ত ভোল্টের রাশিমালা কি দাঁড়াচ্ছে? প্রাপ্ত ভোল্ট ভি সমান আমরা লিখতে পারবো তখন আই আর। প্রাপ্ত ভোল্ট ভি সমান আই আর, এটা আমাদের মনে রাখতে হবে। ওহমের সূত্র, জাস্ট ওহমের সূত্র দিয়ে আমরা ইউজ করছি, কিন্তু এখানে এটা বাইরে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু আই আর।
আর ভেতরেও এখানে কিছু বিভব পতন হচ্ছে, কিছু কমে যাচ্ছে অভ্যন্তরীণ রোধের কারণে, তাহলে সেটাকে আমরা বলবো হারানো ভোল্ট। অতএব হারানো ভোল্ট আমরা পাচ্ছি ভি প্রাইম সমান হচ্ছে আই স্মল আর। ওহমের সূত্র থেকে পাচ্ছি, কিন্তু এটা হচ্ছে অভ্যন্তরীণ রোধের কারণে। তাহলে এই অভ্যন্তরীণ রোধ অর্থাৎ এখান থেকে যে কারেন্টটা আসছিল আই, এই আই এই রোধের মধ্যে দিয়ে অতিক্রান্ত হওয়ার সময় এইখানে আমার বিভব পতন ঘটেছে ভি প্রাইম। তাহলে এটাই মূলত আমরা বাইরে পাচ্ছি না, আর এই কারণেই এই অভ্যন্তরীণ রোধের কারণেই বিভবটা আমরা বাইরে পাচ্ছি না, এই জন্যই হারানো ভোল্টের কারণ হচ্ছে মূলত ওই অভ্যন্তরীণ রোধ। তাহলে আমরা পুরো বিষয়টাকে যদি এখন হিসাবে আনি তাহলে এভাবে দেখাতে পারি যে অতএব তড়িৎচালক শক্তি ইএমএফ এর মান ই হলে সেটা আমরা প্রকাশ করতে পারি অ্যাকচুয়ালি প্রাপ্ত ভোল্ট প্লাস হারানো ভোল্ট। কথায় লিখলে প্রাপ্ত ভোল্ট এবং হারানো ভোল্ট। প্রাপ্ত ভোল্ট কত? 1.3 ভোল্ট। হারানো ভোল্ট কত? 0.2 ভোল্ট। যোগ করলে কত হচ্ছে? যোগ করলে হচ্ছে 1.5। তার মানে এই ই সমান হচ্ছে এই ভি প্লাস ভি প্রাইম, সেটা লিখেছি এখানে। এখন যদি গাণিতিকভাবে এটা একটু এগিয়ে নেই তাহলে আমরা লিখতে পারি এটা ভি ইকুয়ালস টু আই আর, আর এটা লিখতে পারি আই স্মল আর। এবং এখান থেকে যদি আমরা আই কমন নেই তাহলে দেখানো যায় বড় আর যোগ ছোট আর। therefore I would be তড়িৎ প্রবাহ সমান কি লেখা যাচ্ছে? E ডিভাইডেড বাই বড় আর প্লাস ছোট আর। আচ্ছা, এটা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহের রাশিমালা কোনো কোষের এবং তার অভ্যন্তরীণ রোধকে বিবেচনায় এনে। বাইরের রোধটা হচ্ছে, বাইরের তুল্য রোধ হচ্ছে আর, এখানে একটাই আর, অ্যাকচুয়ালি একাধিক রোধ থাকলে তাকে আমরা একটা রোধে পরিণত করে নিব। যদি একাধিক এখানে রোধের সেট আপ হয় সেটাকে একটা করে নিব, নিয়ে আমরা আর এর মান বসিয়ে এবং ছোট আর এর মান বসিয়ে আমরা আই বের করতে পারব। এই ছিল ইএমএফ সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা। এখানে একটু বলে রাখি যে, আবার একটু বলে রাখি যে ইএমএফ মূলত একটি বাইরে থেকে শক্তির যোগান দেয়। এটাকে আমরা কল্পনা করতে পারি যেন একটি মোটরের সাথে। মোটর কি করছে? কোনো একটা বিল্ডিংয়ের নিচ থেকে, নিচের ট্যাঙ্কি থেকে যেটা স্টোরে জমা আছে পানি, এটাকে উপরে ছাদের উপরে ট্যাঙ্কিতে নিচ্ছে। তো এইটা নেওয়ার ক্ষেত্রে কিন্তু ভূমিকাটা মোটর, একটা বাইরে থেকে শক্তি, বিদ্যুৎ শক্তিকে ব্যবহার করে আমরা সেটাকে স্থানান্তর করছি। সেই পানিটা কিন্তু আবার ফ্লো হয়ে পুনরায় আবার মাটিতে চলে যাচ্ছে, আবার সেই মাটি থেকে পানি তোলা হচ্ছে। তাহলে এই যে পানির যে ফ্লো, প্রবাহ, উপরের পাইপে গেল আবার নিচে আসলো, এটাকে বজায় রাখার জন্য অলওয়েজ মোটরটাকে চলতে হয়, যদি না ট্যাঙ্কি থাকে। আর ট্যাঙ্কি থাকলে সেখানে জমা রাখতে পারলাম। তো এইটার সাথে আমরা মোটামুটি তুলনা করতে পারি যে তড়িৎচালক শক্তি কিভাবে এখানে কাজ করে, কোনো আধানগুলোকে কিভাবে মুভ করাতে সাহায্য করে। এরপর আমরা চলে আসি রোধ নিয়ে একটা আলোচনায়। রোধের সংজ্ঞা গত ক্লাসে বলেছিলাম, রোধের রাশিমালা ভি ইকুয়ালস টু আইআর থেকে তার সংজ্ঞা দেওয়া যায়, অর্থাৎ ওহমের সূত্র থেকে সেটাকে সংজ্ঞায়িত করেছিলাম। আজকে দেখব রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে এবং রোধের সূত্র নিয়ে আলোচনা করব। রোধ নির্ভর করে বা রোধের, বা এইভাবে লিখি, রোধ নির্ভর করে প্রায় মোটামুটি 4টা বিষয়ের উপরে। এক, তাপমাত্রার উপরে। 2, বস্তুর উপাদানের উপরে। 3, পরিবাহকের দৈর্ঘ্যের উপরে। 4, পরিবাহকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপরে। দৈর্ঘ্য এটা বড় হাতের এল দ্বারা প্রকাশ করতে পারি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বড় হাতের এ দ্বারা প্রকাশ করতে পারি। তাপমাত্রা থিটা বা টি, আর উপাদান তো আছে। মোটামুটি এই 4টা বিষয়ের উপরে রোধ নির্ভর করে। তাপমাত্রা বাড়ালে রোধ বাড়ে, আমরা এর আগের ক্লাসের শুরুতেই সেরকমটা ধারণা দিয়েছিলাম। রোধের উষ্ণতা সহ সেখান থেকে আমরা পেয়েছিলাম। এখন উপাদানের উপর তো নির্ভর করবেই, এক একটা উপাদানের জন্য রোধ এক এক রকম হয়। পরিবাহকের দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য বাড়ালে কি হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা এখন একটা রোধের সূত্রে চলে আসব।
4টা বিষয়ের উপরে। রোধের সূত্র দেওয়া হয় মূলত এই দুটো নির্ভরতার উপরে, এক হচ্ছে পরিবাহকের দৈর্ঘ্য, 2 হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এটার উপর দেওয়া হয় না, কেননা সেটার জন্য আলাদা রাশিমালা আছে, আলাদা রোধের উষ্ণতা গুণাঙ্ক নিয়ে আলাদা আলোচনা হচ্ছে, সেটা রোধের সূত্রের মধ্যে জাস্ট এখানে পড়বে না। আর উপাদান, সেটা তো এক একটা উপাদান লোহার জন্য একরকম হবে, তামার জন্য একরকম হবে। তো উপাদানের উপরে নির্ভরশীলতা আমরা অ্যাকচুয়ালি দুটি সূত্র থেকেই পাবো, কারণ ও লোহার হোক বা তামার হোক তার জন্য কিন্তু আমাদের দৈর্ঘ্য থাকবে। একটা উপাদান বা যে কোনো পরিবাহক বলতেই তার দৈর্ঘ্য থাকবে, তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল থাকবে। কাজেই এই দুটোর উপরে ভিত্তি করে আমরা যে কোনো উপাদানের জন্য রোধের বিষয়টা কেমন আসবে সেটা আমরা আলোচনা শেষে পেয়ে যাচ্ছি। তাহলে দেখা যাক রোধের সূত্র আমরা কিভাবে লিখতে পারি। রোধের সূত্র দুইটি, একটা হচ্ছে দৈর্ঘ্যের সূত্র আর একটা প্রস্থচ্ছেদের সূত্র। প্রথমটা হচ্ছে দৈর্ঘ্যের সূত্র। দৈর্ঘ্যের সূত্র বলছে যে কোনো পরিবাহকের, তাহলে ওই যে বাকি যে তার দুইটা নির্ভরতা আছে অর্থাৎ তাপমাত্রা এবং উপাদান, এই দুটাকে ফিক্স করতে হবে। এই দুটাকে ফিক্সড এবং 4 নাম্বারটাও ফিক্সড। যখন আমি এল নিয়ে কথা বলছি, পরিবাহকের রোধ নিয়ে, তখন আমরা বলবো যে তাপমাত্রা অর্থাৎ টি, আর হচ্ছে উপাদান, আর হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এই তিনটা জিনিস যদি ফিক্স থাকে তাহলে কোনো পরিবাহকের রোধ আর উড বি প্রপোর্শনাল টু তার দৈর্ঘ্য এল এর সমানুপাতিক, সরাসরি সমানুপাতিক। অর্থাৎ দৈর্ঘ্য বাড়ালে রোধ বাড়বে। কেমন বাড়বে? রোধ সরাসরি সমানুপাতে চেঞ্জ হবে, অর্থাৎ এটা দ্বিগুণ হলে এটা দ্বিগুণ হবে। অর্থাৎ যদি আমার কাছে এরকম একটা L1 দৈর্ঘ্যের একটা পরিবাহক থাকে এবং তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a, তার তাপমাত্রা হচ্ছে টি বা থেটা ডিগ্রি সেলসিয়াস বা টি কেলভিন, তাহলে এর রোধ যদি হয় R1, তাহলে ওই একই উপাদান ফিক্সড, এটা এই একই উপাদানের যদি একই পরিবাহক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট নেই, কিন্তু জাস্ট দৈর্ঘ্যটা যদি আমরা দ্বিগুণ করে দেই L2 which is twice of L1, তাহলে রোধটাও দেখা যাবে এটা হয়ে যাবে তার দ্বিগুণ, অর্থাৎ R2 এর মানটা হবে দ্বিগুণ, তাপমাত্রা একই রাখলে এই শর্ত সাপেক্ষে। কাজেই বাকি সব নির্ভরতা যদি আমরা কনস্ট্যান্ট আকারে নিয়ে নিই, তাহলে দৈর্ঘ্য বাড়ালে রোধ বাড়ে, সহজ কথা। অর্থাৎ আমরা এখান থেকে যদি গ্রাফিক্যালি দেখতে চাই, তাহলে আমরা দেখাতে পারি যে এদিকে যদি আমরা এল দিই, তাহলে এদিকে যদি আর দিই, তাহলে এটা মূল বিন্দুগামী সরলরেখা হবে। এখানেও তাই হবে, মূল বিন্দুগামী সরলরেখা। আচ্ছা, দ্বিতীয় সূত্রে চলে যাই। দ্বিতীয় সূত্র হচ্ছে প্রস্থচ্ছেদের সূত্র। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নিয়ে মূলত এটা। এখানে তাহলে যদি কোনো পরিবাহকের তাপমাত্রা, উপাদান আর যদি তার দৈর্ঘ্য স্থির থাকে, এই তিনটে যদি স্থির থাকে, তাহলে রোধ, ওই পরিবাহকের রোধ আর ওই পরিবাহকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক 1/a। এক্ষেত্রে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়লে রোধ কমবে। রোধ যেহেতু বাধা, কাজেই একটি তার যদি মোটা হয় তাহলে সেই বাধাটা কমে আসে। ফ্লো এর ক্ষেত্রে, ইলেকট্রন ফ্লো এর ক্ষেত্রে বাধাটা কমে আসে বলে রোধও কমে আসে এবং সেটা ব্যস্তানুপাতে চেঞ্জ হয়। সেক্ষেত্রে যদি একটু চিত্র দিয়ে বুঝতে চাই, তাহলে আমরা যদি দেখি যে এরকম একটা পরিবাহকের এখন কিন্তু দৈর্ঘ্য চেঞ্জ করা যাবে না, কাজে দৈর্ঘ্য হলো কত, এল ধরে নিলাম। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এইটাকে নাম দিলাম হচ্ছে A1, আর উপাদান ফিক্সড আছে, তাহলে তার রোধ যদি হয় R1। এখন যদি আমরা এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা সামহাও দ্বিগুণ করে দেই, কিন্তু দৈর্ঘ্য যা ছিল তাই আছে, তার মানে A2 যদি হয় টুয়াইস অফ A1, তাহলে R2 কত হবে? R2 কত হবে? তাহলে এটা হয়ে যাবে অর্ধেক, হাফ অফ R1। একটা দ্বিগুণ করলে দেখো, এটাকে যদি দ্বিগুণ করি তাহলে 1/2 হয়ে যাচ্ছে, তাহলে রোধটা হয়ে যাবে অর্ধেক যদি আমরা দ্বিগুণ করি। দৈর্ঘ্য ফিক্সড রাখতে হবে, তাপমাত্রা টিও ফিক্সড রাখতে হবে, উপাদানও ফিক্সড রাখতে হবে। এইভাবে এটা ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়
এবং এর জন্য যদি আমরা গ্রাফে দেখতে চাই এই নিয়মটা কিভাবে চেঞ্জ হচ্ছে, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি আমরা বাড়াই তাহলে এটা এ বাড়ালে আর কমবে, ব্যস্তানুপাতে কমবে। ব্যস্তানুপাতিক গ্রাফটা সবসময় এরকম হয়, এইভাবে হ্রাস পাবে। কাজেই এই দুটো সূত্র থেকে আমরা বুঝে নিলাম যে রোধ কিভাবে আচরণ করে আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং দৈর্ঘ্যের পরিবর্তনের সাথে। এখন দুটো অভেদ আমরা পেয়েছি দুটো সূত্র থেকে। এই দুটো অভেদকে যদি আমরা একত্রিত করি তাহলে কি পাই? অতএব আমরা পাই R is proportional to L by A যখন উপাদান ও T স্থির। মানে এই দুটো যখন ধ্রুবক, তাপমাত্রা এবং উপাদান যখন ধ্রুবক, তখন দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদ উভয়কে পরিবর্তনশীল বিবেচনা করলে আমরা লিখতে পারি R is proportional to L by A। তাহলে সমানুপাতিক চিহ্ন তুলে দিলে একটা ধ্রুবক আসবে। সেই ধ্রুবকটাকে আমরা এই গ্রিক অ্যালফাবেট রো দ্বারা প্রকাশ করছি, উপরে L by A। এটা সমানুপাতিক ধ্রুবক এবং এর নামকরণ করা হচ্ছে, একে বলা হচ্ছে আপেক্ষিক রোধ বা রোধকত্ব। আপেক্ষিক রোধ বা রোধকত্ব। তাহলে এই রোধকত্ব বা আপেক্ষিক রোধ বিষয়টা কি, এটা জানার জন্য আমাদের আলাদা করে এটাকে ডিফাইন করার জন্য এটাকে বাম দিকে নিতে হবে। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আর এ বাই এল, এখান থেকে মূলত আমরা আপেক্ষিক রোধকে ডিফাইন করতে পারি। নতুন একটি রাশি পাচ্ছি আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধকে ডিফাইন করতে হলে আমাকে মূলত রোধের মানের দ্বারা ডিফাইন করতে হবে। রোধের মান দ্বারা যদি ডিফাইন করতে চাই, আমার দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল উভয়ই একক হতে হবে। তাহলে উভয় একক হলে সংজ্ঞাটা এরকম দাঁড়াচ্ছে যে কোনো পরিবাহকের আগের এই উপাদানগুলো স্থির থাকতে হবে। মানে এই কন্ডিশন ধরেই আমাদের বলতে হবে যে কোনো একটি নির্দিষ্ট উপাদানের যদি তাপমাত্রা স্থির থাকে, তবে ওই পরিবাহকের দৈর্ঘ্য যদি 1 মিটার হয় এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও যদি 1 মিটার স্কোয়ার হয়, এটা 1 যদি হয়, তবে ওই পরিবাহকের রোধ যা হবে তাই হচ্ছে ওই উপাদানের আপেক্ষিক রোধ। ওই তাপমাত্রায়, যে তাপমাত্রায় স্থির রেখেছি সেই তাপমাত্রায় ওই উপাদানের আপেক্ষিক রোধ রো সমান হবে ওই রোধের মানের সমান যখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 একক এবং দৈর্ঘ্য 1 একক। অর্থাৎ চিত্রে যদি আমরা এভাবে দেখি, তাহলে এরকম যে পরিবাহকগুলো আমরা নিচ্ছিলাম, এই দৈর্ঘ্যের মানও হতে হবে 1 একক, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মানও হতে হবে 1 একক। তাহলে আর এর মান, এই পরিবাহকটার রোধ যা হবে ওই তাপমাত্রায় ওই উপাদানের, সেই রোধের মানটাই হবে আপেক্ষিক রোধের মান। তাহলে এই বিষয়টাকে খুব সহজে আমরা একটা কিউব আকারে চিন্তা করতে পারি। কারণ কিউবের ক্ষেত্রে কি হয়, কিউবের ক্ষেত্রে যেটা হয় যে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান থাকে। তাহলে এটার দৈর্ঘ্য যদি 1 মিটার হয়, প্রস্থ 1 মিটার, উচ্চতা 1 মিটার, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিটার স্কোয়ার হয়ে গেল, এ হয়ে গেল একক 1 মিটার স্কোয়ার বা এরকম, আর এই দৈর্ঘ্যটা কত হয়ে গেল 1 মিটার। তাহলে এরকম একটা কিউবের, ধরুন একটা লোহার একটা কিউব, লোহার ঘনক, যার বিশাল বড় একটা লোহার ঘনক, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই হচ্ছে 1 মিটার, এরকম একটা বিশাল লোহার খণ্ড ধরে নাও আমরা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটাকে রেখেছি। রাখার পরে তার রোধ যা পাওয়া যাবে সেটাই হচ্ছে ওই লোহার মানে উপাদানের ওই তাপমাত্রার আপেক্ষিক রোধ রো। তো আপেক্ষিক রোধের মান অনেক কম হয় ধাতব পদার্থের ক্ষেত্রে, এবং আস্তে আস্তে সেটা বাড়তে থাকে। যদি সেটা আমরা অর্ধপরিবাহক এবং অপরিবাহীর দিকে যাই তাহলে সেটা বাড়তে থাকে। তো এইভাবে আমরা আপেক্ষিক রোধের বিষয়টা জেনে নিলাম। এখন এর একক কি দাঁড়াচ্ছে? একক দাঁড়াচ্ছে, রোধের একক দেখো ওম, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার ডিভাইডেড বাই দৈর্ঘ্যের একক মিটার। তাহলে কি পাচ্ছে এটা? ওম মিটার। কাজেই আপেক্ষিক রোধের একক হচ্ছে ওম মিটার। এইভাবে আমরা
যদি বলি যে কোনো একটি বস্তুর আপেক্ষিক রোধ 20 ওহম মিটার, তাহলে এর অর্থ কি দাঁড়াবে? 20 ওহম মিটার। তার মানে ইকুইভ থেকে আমরা ব্যাখ্যাটা দিতে পারবো যে একটি ঘনক বা একটি পরিবাহক নেই যার প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল 1 মিটার স্কোয়ার, দৈর্ঘ্য 1 মিটার, এবং নির্দিষ্ট তাপমাত্রা যদি বলে দেয় তাহলে সেই তাপমাত্রা উল্লেখ করব, যদি না বলে দেয় তাহলে তাপমাত্রা উল্লেখ করার প্রয়োজন নাই, বা নির্দিষ্ট তাপমাত্রার কথাটা বলে দিতে হবে যে নির্দিষ্ট তাপমাত্রায় ওই পরিবাহকের রোধ হবে তখন তাহলে কত? 20 ওহম। তবেই তার আপেক্ষিক রোধ হবে 20 ওহম মিটার, যদি সব কিছু একক নিয়ে নিই। তাহলে এই ছিল আমাদের আপেক্ষিক রোধ নিয়ে আলোচনা। এরপরে আমরা দেখব রোধের সমবায়। তো রোধের সমবায়ে আজকে আর মনে হয় যাওয়া যাবে না, কারণ ক্লাস টাইম ইতিমধ্যে অলরেডি অনেক সময় অতিবাহিত হয়ে গেছে। তো আমি যেটা বলেছিলাম যে আরেকটা ক্লাস ওয়ার্ক আমি দিয়ে দিব, সেটা এখন আমি দিচ্ছি। তোমরা 1, 2 এবং এটা 3 নাম্বার ক্লাস ওয়ার্ক, সেই 3টার তোমরা উত্তর, টোটাল 3টার উত্তর ইনবক্সে অর্থাৎ কমেন্টে তোমরা এটা লিখবা, যারা যারা দেখছো ভিডিওটা। এখানে আমি বরিশাল বোর্ড 2017 একটা কোশ্চেন দিচ্ছি। একটি রোধ আছে যার মান R1 সমান দেওয়া আছে 8 ওহম, আর আরেকটি রোধ আছে যার মান R2, এটার মান দেওয়া আছে 7 ওহম। সরি, এটা যশোর বোর্ড 2017। এখানে একটি তড়িৎ কোষ দেওয়া আছে যার মান দেওয়া আছে 8 ভোল্ট, আর অভ্যন্তরীণ রোধের মান দেওয়া আছে 1 ওহম। এই হলো একটা সিম্পল সার্কিট। এখন এখানে তোমাদের বলতে হবে যে বর্তনীতে মূল তড়িৎ প্রবাহের মান কত, অর্থাৎ চিত্রের বর্তনীতে I সমান কত। এই হলো মূল প্রবাহ I, এর মানটা বের করতে হবে। অপশন দেওয়া আছে, আচ্ছা এটার জন্য আমি অপশন দিচ্ছি না, যদি এটা এমসিকিউ, তোমরা এটার উত্তরটা সরাসরি নিজেরাই বের করে সরাসরি উত্তরটাই কমেন্টে লিখবা। খুবই সহজ। এই আলোচনাটা কিন্তু অলরেডি আমি প্রথমে করে ফেলেছি, কাজেই এটাকে এখন তোমরা ব্যবহার করে সূত্রটাকে, আজকের ক্লাসের যে সূত্র সেটাকে ব্যবহার করে এটার আনসার কমেন্টে লিখবা যে কত হচ্ছে, জাস্ট মান বসানোর কাজ। তো এখানে ছোট্ট একটু কাজ আছে তার মধ্যে, সেটা হচ্ছে যে রোধের সমবায় তোমরা এসএসসি পর্যায়ে পড়ে আসছো যে শ্রেণী এবং সমান্তরাল, তাহলে এখানে সেরকম সূত্রটাকে একটু ব্যবহার করার চেষ্টা করবা, মাথায় একটু খাটাবা, দেখবা যে হয়ে গিয়েছে। তো আজকের ক্লাস এখানেই সমাপ্তি করছি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আগামী ক্লাসে আমরা এর পরবর্তী অংশ থেকে আলোচনা করব, অর্থাৎ রোধের সমবায় থেকে আলোচনা করব। এই পর্যন্ত সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।